পাহাড়ের খাদে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিল এক ধনকুবের তরুণী। ঔষধি গাছ সংগ্রহকারী এক দরিদ্র যুবক তাকে রক্ষা করল। তারপর যা ঘটল, যখন সেই হতদরিদ্র যুবক এক রূপবতী বিলিনিয়ার নারীকে উদ্ধার করে নিজের পাহাড়ি কুটিরে নিয়ে আসে এবং সেই রাতে তাদের মাঝে যা হলো তা শুনে অবাক হবেন। দর্শক, এই অবিশ্বাস্য কাহিনীটি সম্পূর্ণ জানতে ভিডিওটি একেবারে শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে একটি লাইক প্রদান করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গোধূলি লগ্ন উপস্থিত। দুর্গম পাহাড়ের চূড়ায় এক শীতল বাতাস বইছিল এবং চারপাশের পরিবেশে এক ভুতুড়ে নীরবতা বিরাজ করছিল। সেই নিস্তব্ধতার মাঝখানে একাকী দাঁড়িয়েছিল এক নারী, অনন্যা, শহরের সবচেয়ে বড় টেক কোম্পানির মালিক, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ নিঃস্ব। পরনে দামি জ্যাকেট, চোখে মুখে আভিজাত্যের ছাপ, তবুও মানসিকভাবে সে একেবারে বিধ্বস্ত। মনে হচ্ছিল যেন ভাগ্য তার জীবনের সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে। তার চোখে কোনো জল অবশিষ্ট ছিল না, কারণ সে অনেক আগেই কাঁদা ভুলে গিয়েছিল। তার বাবার মৃত্যুর পর তার নিজের বাগদত্তাই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছিল। কাছের মানুষেরা তাকে প্রতারণা করেছে, সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে, আর তাই সে আজ এই ভয়ঙ্কর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে নিজের জীবনের ইতি টানার জন্য। সে একটি বড় দীর্ঘশ্বাস ছাড়ল এবং বিনা দ্বিধায় শূন্যের বুকে ঝাঁপ দিল। বাতাসের তীব্র শোঁ শোঁ শব্দ কানে বাজতে লাগল এবং মনে হলো যেন জীবনের অধ্যায় এখানেই শেষ। কিন্তু নিয়তির খাতায় অন্য কোনো পরিকল্পনা লেখা ছিল। ঠিক সেই মুহূর্তে কাছাকাছি থাকা এক দরিদ্র যুবক, কিয়ান, যার বয়স ২৬-এর কোঠায় হবে, জঙ্গল থেকে ঔষধি গাছ সংগ্রহ করে ফিরছিল। তার পরনের জামাটি ছিল জীর্ণ, পায়ে ভালো জুতোও ছিল না, কিন্তু তার মনটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। হঠাৎ করেই শূন্যে ভাসমান সেই মেয়েটির দিকে তার নজর গেল। হায় ঈশ্বর! তার মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো এবং ১ সেকেন্ডও দেরি না করে সে খাদের ঢাল বেয়ে নিচের দিকে ছুটল। সে দেখল মেয়েটি পাহাড়ের ঢালে একটি বড় গাছের ডালে আটকে ঝুলে আছে এবং যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। নিজের জীবনের পরোয়া না করে কিয়ানও সেই বিপদসংকুল ঢালে নেমে গেল। কনকনে ঠান্ডা বাতাস, পিছল পাথর, ভয়ঙ্কর উচ্চতা, সবকিছুই মৃত্যুর ফাঁদ তৈরি করেছিল, কিন্তু তার অন্তরে মনুষ্যত্ব জাগ্রত ছিল। সে দড়ি বেয়ে নিচে নামল এবং শেষমেশ মেয়েটির হাত শক্ত করে চেপে ধরল। মেয়েটি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। কিয়ান নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে টেনে ওপরে তুলে আনল। সে নিজেও ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয়। সমতলে পৌঁছে সে মেয়েটিকে ঘাসের উপর শুইয়ে দিল এবং আপ্রাণ চেষ্টায় তার জ্ঞান ফেরানোর জন্য কাজ শুরু করল। কয়েক মিনিট পার হয়ে গেল। মনে হচ্ছিল যেন মেয়েটির আর জ্ঞান ফিরবে না, কিন্তু হঠাৎ অনন্যা জোরে শ্বাস টেনে কাশতে শুরু করল। কিয়ানের যেন স্বস্তি মিলল। মেয়েটির প্রাণ বেঁচেছে ভেবে সে এক আকাশ স্বস্তি অনুভব করল। অনন্যা খুব ধীর গতিতে নিজের চোখ খুলল এবং দেখতে পেল এক অপরিচিত দরিদ্র যুবক তার সামনে বসে আছে, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছে। অনন্যার দৃষ্টিতে একই সাথে অবাক হওয়ার ছাপ এবং বুক ফাটা কষ্ট লুকিয়েছিল। আমাকে বাঁচাতে গেলে কেন? সে অত্যন্ত দুর্বল কণ্ঠে প্রশ্ন করল। কিয়ান কিছুক্ষণের জন্য একদম নিশ্চুপ হয়ে রইল। এরপর খুব শান্ত গলায় উত্তর দিল, কারণ জীবন শেষ করে দেওয়াটা খুব সহজ কাজ, কিন্তু বেঁচে থাকার জন্য বুকের ভেতর অনেক সাহসের দরকার হয়। এই কথাটি শোনার পর অনন্যার মনের ভেতরটা যেন প্রবলভাবে আলোড়িত হল। জীবনে এই প্রথমবার কেউ তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে তাকে সম্মান দেখিয়েছিল। সে কি তখন ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিল যে এই জীর্ণ পোশাকের যুবকটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং এমন এক সময় আসবে যখন তাদের এই পরিচিতি শুধুই মানবতায় সীমাবদ্ধ না থেকে এক গভীর ভালোবাসার রূপ নেবে, এবং সেই শহরের নামকরা ধনকুবের তরুণী এই কাঠুরে যুবক কিয়ানকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে? পাহাড়ের বুকে সেই সন্ধ্যায় অনেক কিছুই পাল্টে গিয়েছিল, তবে মূল কাহিনীর সূচনা তো কেবল হতে চলেছিল। অনন্যা তখনও দুর্বল শরীরে পাথরের উপর বসেছিল। তার পোশাক ধুলোয় মাখা এবং শীতের প্রকোপে তার শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু তার মনের ভেতরে যে সুনামি বইছিল তা বাইরের এই শীতের চেয়েও বহু গুণ বেশি মারাত্মক ছিল। কিয়ান একটু দূরে দাঁড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছিল। সে বুঝে উঠতে পারছিল না এখন তার ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত। একদিকে মেয়েটি সম্পূর্ণ অপরিচিত,
অন্যদিকে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তাকে এই ভয়ঙ্কর জঙ্গলে একা ফেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি কি একটু উঠে দাঁড়াতে পারবেন? কিয়ান খুব নম্রভাবে প্রশ্ন করল। অনন্যা নিজের পায়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু তার ক্লান্ত শরীর তাকে কোনোভাবেই সাথ দিচ্ছিল না। ঠিক তখনই কিয়ান দ্রুত পায়ে এগিয়ে এসে তাকে নিজের কাঁধের সহায়তায় তুলে ধরল। তার হাতগুলোতে অনেক কড়া পড়া থাকলেও সেখানে এক অদ্ভুত মায়া ছিল। সে মেয়েটিকে সাবধানে ধরে পাহাড়ি এবড়ো খেবড়ো পথ পেরিয়ে নিজের আস্তানার দিকে নিয়ে চলতে লাগল। একটু দূরেই তার ছোট কাঠের তৈরি একটি কেবিন ছিল। পুরোটা পথ অনন্যা একটিও কথা বলেনি, কিন্তু তার মস্তিষ্কে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল। একজন একেবারে হতদরিদ্র ছেলে, যে তার নাম পর্যন্ত জানে না, সে নিজের প্রাণ তুচ্ছ করে তাকে কেন মৃত্যুর হাত থেকে রক্ষা করল? কেবিনের ভেতরে ঢোকে কিয়ান তাকে একটি কাঠের চেয়ারে বসালো। ঘরের ভেতর একটি পুরনো তক্তপোষ, একটি মাটির চুলা এবং মাটির তৈরি কিছু বাসনপত্র ছড়ানো ছিল। এটাই ছিল কিয়ানের একমাত্র জগৎ। আপনি এখানে একটু বিশ্রাম নিন, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। এই বলে কিয়ান দ্রুত কিছু শুকনো কাঠকুটো এনে চুলার ভেতর আগুন ধরিয়ে দিল, যাতে মেয়েটির শীতের কাঁপুনি কমে আসে। এরপর সে একটি পরিষ্কার কিন্তু পুরনো চাদর এগিয়ে দিল। আপনি এটি গায়ে জড়িয়ে নিন, আরাম পাবেন। অনন্যা চাদরটি হাতে নিতেই তার চোখ দুটো ছলছল করে উঠল। এর আগে কেউ কখনো তাকে এত নিঃস্বার্থভাবে কোনো কিছু দেয়নি। একটু পর কিয়ান চুলায় কিছু জল গরম করে তাকে পান করতে দিল। আপনি কি আজ সারাদিন কিছু খেয়েছেন? সে জানতে চাইল। অনন্যা খুব আস্তে করে মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখন কিয়ান আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে কয়েকটি বন্য ফল এবং কিছু শুকনো বিস্কুট তার সামনে এনে রাখল। আমার কাছে আপাতত এগুলোই আছে, সে একটু লজ্জিত ভঙ্গিতে বলল। অনন্যা, যে বিলাসবহুল জায়গা ছাড়া কখনো খাবার খায়নি, আজ সেই সাধারণ ফলগুলো এমন তৃপ্তি নিয়ে খাচ্ছিল যেন এর চেয়ে সুস্বাদু খাবার পৃথিবীতে আর দুটি নেই। কারণ সেই খাবারে বিলাসের চেয়ে মানবতার ছোঁয়া অনেক বেশি মেশানো ছিল। কিন্তু ঠিক এমন সময় কেবিনের বাইরে হঠাৎ একটা খসখস শব্দ শোনা গেল। মনে হলো যেন কেউ অন্ধকারে দাঁড়িয়ে তাদের সমস্ত কার্যকলাপ নজরে রাখছে। কিয়ান তৎক্ষণাৎ সতর্ক হয়ে উঠল। সে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। বাইরের ঘুটঘুটে অন্ধকারে কাউকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার মন বলছিল কেউ একজন তাদের প্রতিটা পদক্ষেপ তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করছে। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক ব্যক্তি কুটিল হাসি হেসে ফিসফিস করে বলল, তাহলে পাখি এখানে এসে লুকিয়ে আছে, এবার আসল খেলাটা জমানো যাবে। রাতের অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছিল, কিন্তু কিয়ানের ছোট কাঠের কেবিনের বাইরে যে অন্ধকার বিরাজ করছিল তা যেন আসন্ন কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছিল। কেবিনের ভেতর অনন্যা তক্তপোষের ওপর বসেছিল। আগুনের লালচে আলো তার মুখের ওপর এসে পড়ছিল, এবং তার চোখে সে শূন্য দৃষ্টি এখন আর নেই, বরং তার জায়গায় এক অজানা আতঙ্ক ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করেছিল। কিয়ান বারবার কেবিনের বন্ধ দরজার দিকে তাকাচ্ছিল। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে বাইরে কেউ একজন আছে, কেউ একজন তাদের উপর নজর রাখছে। কিন্তু সে কে হতে পারে? তুমি বারবার ওদিকে তাকাচ্ছ কেন? ভয় পাচ্ছ? অনন্যা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল। কিয়ান কয়েক সেকেন্ড নীরব থেকে উত্তর দিল, আমি ঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর কড়া নজর রাখছে। এই কথাটি শোনা মাত্রই অনন্যার বুকটা ধক করে উঠল, কারণ তার পুরনো স্মৃতিগুলো আবার তাকে তাড়া করতে শুরু করেছিল। সেই বেঈমান মানুষগুলো, যারা তার কোটি টাকার সাম্রাজ্য দখল করার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেছিল, তারা কি তবে এখানেও পৌঁছে গেছে? হঠাৎ কেবিনের বাইরে শুকনো পাতা মারানোর মর্মর শব্দ ভেসে এলো। কিয়ান সাথে সাথে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। সে এক কোণে পড়ে থাকা একটি ভারী কুঠার হাতে তুলে নিল এবং পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে ভয়ের চেয়ে সাহসের পরিমাণই বেশি লক্ষ্য করা যাচ্ছিল। সে এক হ্যাচকায় দরজা খুলে ফেলল, কিন্তু বাইরে শুধু জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। পাহাড়ি ঠান্ডা বাতাস প্রবল বেগে বইছিল, কাউকে চোখে পড়ছিল না, তবুও অন্য কারো উপস্থিতির রেশ বাতাসে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কেবিন থেকে একটু দূরে বড় একটি পাথরের আড়ালে লুকিয়ে থাকা একজন লোক নিজের ফোনে ফিসফিস করে কথা বলছিল। হ্যাঁ, টার্গেটকে পাওয়া গেছে, সে বেঁচে আছে, আর সাথে একটা জঙ্গলি ছেলে আছে। টেনশন নেবেন না, সে এবার আর আমাদের হাত ফসকে বেরোতে পারবে না। লোকটির গলার স্বরে ধূর্ততা এবং ভয়ঙ্কর এক চক্রান্তের আভাস পরিষ্কার ফুটে উঠছিল। ভেতরে কিয়ান ফিরে এলো, কিন্তু এখন তার মুখের রেখাগুলো অনেক বেশি গম্ভীর দেখাচ্ছিল। এবার আমাকে সত্যি কথাটা বলুন তো, আপনি কে, আর কারা আপনাকে হন্যে হয়ে খুঁজছে? অনন্যা কিছুক্ষণ একদম চুপ করে রইল।
মনে হচ্ছিল সে নিজের ভয়ঙ্কর অতীতের সাথে মনে মনে যুদ্ধ করছে। এরপর তার দু চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল এবং সে ধরা গলায় বলল, আমার নাম অনন্যা। আমার বাবার মৃত্যুর পর আমার নিজের বাগদত্তা এবং কোম্পানির অংশীদারেরা আমাকে হত্যা করতে চায়, আমার সমস্ত সম্পত্তি এবং শেয়ার নিজেদের নামে করে নেওয়ার জন্য। এই কথা শোনা মাত্রই কিয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে খুব ভালোভাবেই বুঝতে পারল যে এই ঘটনাটি শুধু একজন সাধারণ মেয়েকে বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন একটা মারাত্মক এবং বিপজ্জনক খেলায় পরিণত হয়েছে। কিন্তু সে নিজের পরিণতির কথা না ভেবেই একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ কেউ আপনার টিকিটিও ছুঁতে পারবে না। তার উচ্চারিত প্রতিটি শব্দে এক আশ্চর্য রকমের আত্মবিশ্বাস লুকিয়েছিল, যা অনন্যার ভেঙে পড়া হৃদয়কে জীবনের প্রথমবার এক অদ্ভুত সুরক্ষা দিচ্ছিল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে বাইরে লুকিয়ে থাকা লোকগুলো শুধু নজরদারি করছিল না, বরং যে কোনো মুহূর্তে তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছিল। রাত তখন অনেক গভীর। আকাশের বুকে চাঁদটা মাঝে মাঝেই কালো মেঘের আড়ালে লুকিয়ে পড়ছিল। আর যখনই চাঁদের ক্ষীণ আলো পাহাড়ের গায়ে এসে পড়ছিল, তখন কেবিনের চারপাশের বড় বড় গাছগুলোর ছায়া কোনো অশুভ আত্মার মতো দুলতে শুরু করছিল। মনে হচ্ছিল অন্ধকার নিজেই যেন প্রাণ পেয়ে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। কেবিনের ভেতর মাটির চুলার নিভু নিভু আগুন থেকে আসা সামান্য উষ্ণতার মাঝে কিয়ান এবং অনন্যা দুজনেই বাকরুদ্ধ হয়ে বসেছিল। কিন্তু তাদের এই নীরবতা মোটেও স্বস্তিদায়ক ছিল না। এর ভেতর লুকিয়েছিল এক চাপা আতঙ্ক, এক অদ্ভুত ছটপটানি এবং আসন্ন বিপদের পরিষ্কার পদধ্বনি। কিয়ান বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে নিজের হাত দুটো শক্ত করে মুঠো পাকিয়ে রেখেছিল এবং তার চেহারায় এক প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট ছিল। অন্যদিকে অনন্যার হৃৎপিণ্ড তখনও দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার সেই ভয়াবহ অতীত তাকে তাড়া করতে করতে এই গহীন জঙ্গলেও চলে এসেছে, আর এখন সেই রাহুগ্রাস থেকে পালানো বোধহয় অসম্ভব। যদি ওই খুনিগুলো সত্যি সত্যি এখানে চলে আসে? সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত গলায় প্রশ্ন করল। তার গলার স্বরে সেই চরম অসহায়তা প্রকাশ পাচ্ছিল যা সে গত কয়েক সপ্তাহ ধরে নীরবে সহ্য করে আসছিল। কিয়ান তার চোখের দিকে তাকালো। তার চোখে এখন আর বিন্দুমাত্র শঙ্কা নেই, বরং সেখানে এক অদম্য সাহসের আগুন জ্বলছিল। তাহলে আমরা তাদের মোকাবিলা করব, কিছুতেই পালিয়ে যাব না। কিয়ানের মুখে এই কথা শুনে অনন্যা কয়েক মুহূর্তের জন্য তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ তার জীবনে এই প্রথমবার কেউ তার জন্য এভাবে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা উচ্চারণ করেছিল, কোনো স্বার্থ ছাড়া, কোনো ভয় ছাড়া। ঠিক তখনই হঠাৎ করে কেবিনের বাইরে ভারী বুট জুতোর শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করল, খুব ধীরে ধীরে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে, যেন কেউ ইচ্ছা করেই তাদের আগমনের বার্তা জানিয়ে দিতে চাইছে। কিয়ান বিদ্যুতের গতিতে উঠে দাঁড়াল। সে তার হাতের সেই ভারী কুঠারটিকে আরও শক্ত করে চেপে ধরল এবং দরজার ঠিক পাশেই অবস্থান নিল। তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল, কিন্তু তার তীক্ষ্ণ নজর দরজার ওপরই আটকে ছিল। পরের মুহূর্তেই দরজার ওপর প্রচণ্ড জোরে আঘাত করা হলো। ধুম ধুম, পুরো কাঠের কেবিনটা যেন থর থর করে কেঁপে উঠল। অনন্যা ভয়ে কুঁকড়ে গিয়ে পেছন দিকে সরে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করল এবং তার মুখ থেকে শুধু একটি বাক্যই বেরিয়ে এলো, ওরা এসে গেছে। কিয়ান এক মুহূর্তের জন্য নিজের চোখ দুটো বন্ধ করল, যেন সে নিজেকে মানসিক দিক থেকে আরও শক্ত করে নিচ্ছে। এরপর সে নিজেই দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। দরজা খুলতেই সে দেখতে পেল সামনে কয়েকজন সন্ডা মার্কা লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে নিষ্ঠুরতার ছাপ, পরনে কালো জ্যাকেট এবং হাতে ধারালো অস্ত্র ও লোহার রড। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তাহলে তুই এই গহীন জঙ্গলে এসে লুকিয়ে আছিস অনন্যা? লোকটির গলার স্বরে এতটাই হিংস্রতা ছিল যে শোনা মাত্রই অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সোজা আমাদের সাথে চল, তোর লুকোচুরি খেলা এবার শেষ। দ্বিতীয় লোকটি ধমক দিয়ে বলল এবং সামনের দিকে পা বাড়াল। ঠিক তখনই কিয়ান তাদের রাস্তার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়ল। কেউ এক পাও নড়বে না। কিয়ানের গলা খুব শান্ত শোনালেও তাতে এমন এক দৃঢ়তা মিশেছিল যে ওই লোকগুলো কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াতে বাধ্য হল। আরে সরে যা রাস্তা থেকে, এটা তোর দেখার বিষয় নয়। প্রথম লোকটি তাচ্ছিল্য করে হাসল, কিন্তু কিয়ান নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। আমি বেঁচে থাকতে ও কোথাও যাবে না।
পরিস্থিতি এবার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। চারপাশের বাতাসে এক ভয়ঙ্কর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, আর মুহূর্তের মধ্যেই এক লোক প্রচণ্ড রেগে গিয়ে কিয়ানকে সজলে ধাক্কা মারল। কিন্তু কিয়ান মাটিতে পড়ে গেল না। সে চোখের পলকে নিজেকে সামলে নিল এবং নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ওই লোকটির কলার চেপে ধরে পেছনের দিকে আছড়ে ফেলল। তার এই কাণ্ড দেখে বাকিরাও হিংস্র পশুর মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ল। ছোট সেই কেবিনের ভেতর এক ভয়াবহ মরণপন্ন লড়াই শুরু হয়ে গেল। জিনিসপত্র ভাঙার শব্দ, আর্তনাদ আর ধস্তাধস্তি সব মিলিয়ে এক তুলকালাম কাণ্ড। অনন্যা ঘরের এক কোনায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। তার চোখে আতঙ্কের পাশাপাশি এক বিরাট বিস্ময়ও ছিল যে একটি সামান্য কাঠুরে ছেলে কয়েকজন পেশাদার খুনির সাথে একা হাতে লড়াই করছে, শুধুমাত্র তাকে বাঁচানোর তাগিদে। একজন লোক পেছন দিক থেকে এসে কিয়ানের কাঁধে লোহার রড দিয়ে সজোরে আঘাত করল। যন্ত্রণায় কিয়ানের মুখ বিকৃত হয়ে গেল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। সে ঘুরে দাঁড়িয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে এক লাথি মেরে মাটিতে ফেলে দিল। এরপর অন্য লোকটির সাথে তার প্রচণ্ড হাতাহাতি শুরু হলো। প্রতিটা আঘাতের সাথে সাথে কিয়ানের শারীরিক শক্তি কমে আসছিল, কিন্তু তার মনের জোর এক ফোঁটাও কমছিল না। অবশেষে বেশ কিছুক্ষণ ধরে চলা এই তাণ্ডবের পর ওই লোকেরা কিছু সময়ের জন্য পিছু হটতে বাধ্য হল। তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে জঙ্গলের এই সাধারণ ছেলেটি এমন ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলবে। তোর খেলা এখনো শেষ হয়নি, তাদের মধ্যে একজন রাগে ফুসফুসে উঠতে বলল এবং যাওয়ার আগে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে গেল, আমরা আবার ফিরে আসব, আর তখন তোদের কাউকেই জ্যান্ত ছাড়ব না। তারা চলে যাওয়ার সাথে সাথেই কেবিনের ভেতর আবার শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এই নীরবতা আগের চেয়েও অনেক বেশি দমবন্ধ করা ছিল। কিয়ান মেঝেতে ধপ করে বসে পড়ল। তার সারা শরীরে আঘাতের কালশিটে দাগ পড়ে গিয়েছিল এবং সে হাঁপাচ্ছিল। অনন্যা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে তার কাছে চলে এলো। তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরছিল। তুমি কি পাগল হয়ে গেছ? নিজের জীবনটা এভাবে কেন বিপদে ফেললে? সে কাঁদতে কাঁদতে প্রশ্ন করল। কিয়ান খুব ম্লান একটি হাসি দিল। কারণ এখন আপনাকে রক্ষা করাটা আমার নিজের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তার মুখ থেকে এই কথাটা শোনার পর অনন্যার মনের ভেতর অনেক কিছু যেন পাল্টে গেল। যে সম্পর্কটা এতক্ষণ পর্যন্ত শুধুই একজন বিপন্ন মানুষকে সাহায্য করার মানবতায় আটকে ছিল, সেখানে এবার এক অচেনা এবং গভীর অনুভূতির বীজ বোনা হতে শুরু করল। কিন্তু অন্যদিকে রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া ওই খুনিরা খুব বেশি দূরে যায়নি। তারা শুধু মোক্ষম সুযোগের জন্য অপেক্ষা করছিল, আর এবারের হামলায় তাদের উদ্দেশ্য আগের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর হতে চলেছে। বাঁচার জন্য এই মরণ খেলা এবার প্রকৃত অর্থেই শুরু হয়ে গিয়েছিল। রাতের সেই হাড় হিম করা বিভীষিকা তখনও পুরোপুরি শেষ হয়নি, বরং আসল আতঙ্ক তো এবার ধীরে ধীরে তার ডালপালা বিস্তার করতে শুরু করেছিল। কারণ যে কয়েকজন ভাড়াটে খুনি কিছুক্ষণ আগে হুমকি দিয়ে ফিরে গেছে, তাদের চোখে যে জিঘাংসা এবং লোভ চকচক করছিল, তা স্পষ্ট প্রমাণ করে যে তারা এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নয়। কেবিনের ভেতর চুলার নিভে আসা আগুনের আলোতে কিয়ান মেঝেতে বসে হাঁপাচ্ছিল। তার কাঁধ থেকে তখনও অল্প অল্প রক্ত চুইয়ে পড়ছিল। হাত এবং পিঠে কালশিটে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু তার চোখে শারীরিক ব্যথার চেয়ে এক অদ্ভুত রকমের তৃপ্তি বিরাজ করছিল। সে অনন্যাকে ওই পাষণ্ডগিয়া হাত থেকে রক্ষা করতে পেরেছে, এটাই তার সবচেয়ে বড় স্বস্তি। অন্যদিকে অনন্যা তার ঠিক সামনেই বসেছিল। তার চোখ থেকে অনবরত অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু এই কান্না এখন শুধু ভয় বা কষ্টের ছিল না, বরং এর মধ্যে মিশেছিল কৃতজ্ঞতা, বিস্ময় এবং এক অব্যক্ত অনুভূতি, যাকে সে নিজেও ঠিকমতো সংজ্ঞায়িত করতে পারছিল না। তুমি সত্যিই একটা পাগল। তুমি তো জানো না আমার আসল পরিচয় কি, তবুও আমার জন্য নিজের প্রাণটা বাজি রেখে দিলে, সে খুব আস্তে করে বলল। কথা বলার সময় তার গলা কাঁপছিল, যেন তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট এবার শব্দ হয়ে বাইরে বেরিয়ে আসছে। কিয়ান তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসল। একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এটা জানা মোটেও জরুরি নয় যে সে কে বা তার ব্যাংক ব্যালেন্স কত। কিয়ানের বলা এই কথাগুলো তীরের মতো সোজা অনন্যার হৃদয়ের গভীরে গিয়ে বিদ্ধ হল। কারণ তার অতীত জীবনে আশেপাশের মানুষগুলো তাকে কেবল তার টাকার জন্যই সম্মান করত। শুধুমাত্র মানুষ হিসেবে তার যেন কোনো আলাদা মূল্যই ছিল না। বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না। তবে এই নীরবতা এখন আর আগের মতো ভারী বা অস্বস্তিকর ছিল না। এর মাঝে লুকিয়েছিল এক অদ্ভুত প্রশান্তি। বাইরে পাহাড়ি বাতাস প্রবল বেগে বইছিল। বড় বড় গাছের ডালগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ তৈরি করছিল। মনে হচ্ছিল জঙ্গলটা যেন তাদের আসন্ন বিপদের সংকেত দিচ্ছে। ঠিক তখনই দূরে কোথাও বন্য কুকুর ডেকে উঠল।
কিয়ানের মুখটা সাথে সাথে চিন্তিত হয়ে পড়ল। ওই লোকগুলো যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। সে ফিসফিস করে বলল। অনন্যার বুকের ভেতরটা আবার অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তাহলে এখন আমরা কি করব? কিয়ান কিছুক্ষণ ভ্রু কুঁচকে চিন্তা করল, এরপর বলল, এখানে আর এক মুহূর্ত থাকাও আমাদের জন্য নিরাপদ নয়। ভোরের আলো ফোটার আগেই আমাদের এই জায়গা থেকে পালাতে হবে। এই কথা শুনে অনন্যা কিছুটা ঘাবড়ে গেল। কিন্তু আমরা যাবটা কোথায়? কিয়ান বাইরের গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে রইল, যেন মনে মনে কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। এই জঙ্গলের ঠিক অপর প্রান্তে পাহাড়ি গুহার ভেতর একটি পুরনো দুর্গ আছে। ওখানে সাধারণত কেউ পা রাখে না। আপাতত আমাদের ওখানেই গিয়ে মাথা গোজাতে হবে। তার গলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। রাতের প্রহর ধীরে ধীরে ফুরিয়ে আসছিল, কিন্তু প্রতিটা সেকেন্ড তাদের কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল, যেন সময়ের কাঁটা জাদু বলে থেমে গেছে। কিয়ান নিজের শরীরের ব্যথার কথা ভুলে গিয়ে কেবিনের এক কোণ থেকে একটি চামড়ার ব্যাগ বের করল। তার ভেতর কিছু শুকনো খাবার, ঔষধি গাছ এবং এক বোতল জল ভরে নিল। এরপর সে নিজের ছোট কুঠারটি কোমরে গুজে নিল। অনন্যা এক দৃষ্টি তাকে দেখছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এত দরিদ্র একজন মানুষ, যার নিজের বলতে বিশেষ কিছুই নেই, সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য নিজের এই ছোট আশ্রয়টুকুও ছেড়ে যেতে প্রস্তুত। তুমি আমার জন্য এত বড় ঝুঁকি কেন নিচ্ছ? সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। এবার তার প্রশ্নের সুরে শুধু কৌতূহল ছিল না, বরং এক ধরনের গভীর আবেগও মিশেছিল। কিয়ান হাতের কাজ থামিয়ে তার দিকে তাকালো। এরপর বলল, হয়তো এই কারণ জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে আমার বেঁচে থাকার কোনো একটা মহৎ উদ্দেশ্য আছে। এই উত্তর শোনার পর অনন্যার বুকের ভেতর জমে থাকা বরফ যেন গলতে শুরু করল। তার মনের ভেতর এক নতুন অনুভূতির সঞ্চার হল, এমন এক পবিত্র অনুভূতি যা সে কোনো দিন কোনো ভাষায় প্রকাশ করতে পারবে না। ধীরে ধীরে রাতের অন্ধকার আরও জমাট বাঁধল এবং অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো যখন তাদের ওই কেবিন ছেড়ে বেরোতে হবে। কিয়ান চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে দিল। নিজের এতদিনের চেনা ঘরটার দিকে শেষবারের মতো মায়াবী দৃষ্টিতে তাকালো এবং তারপর অনন্যার দিকে নিজের শক্ত হাতটি বাড়িয়ে দিল। চলুন। অনন্যা কোনো দ্বিতীয় বাক্য ব্যয় না করে তার হাতটি শক্ত করে চেপে ধরল, আর দুজনে মিলে সেই গহীন অন্ধকারের বুক ছিঁড়ে জঙ্গলের পথ ধরল। তাদের যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। পথে ছড়ানো কাঁটা, বড় বড় পাথর, ঘন অন্ধকার এবং পদে পদে বন্যজন্তুর ভয়, কিন্তু সব কিছু উপেক্ষা করে দুজনের সামনের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ পরপরই কিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছিল, যেন তার বিশ্বাসই হতে চাইছিল না যে শত্রুরা তাদের ধাওয়া করা ছেড়ে দিয়েছে। কিন্তু বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বেশ কয়েক মাইল দূরে সেই লোকগুলো একটি কালো রঙের গাড়িতে বসেছিল এবং তাদের মধ্যে একজন ফোনে কারো সাথে কথা বলছিল। ওরা মনে হচ্ছে গভীর জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করছে। হ্যাঁ, এবার আর জ্যান্ত ফিরতে পারবে না। তার গলার স্বর এখন আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং শীতল শোনাচ্ছিল। অন্যদিকে জঙ্গলের দুর্গম পথ দিয়ে হাঁটতে গিয়ে অনন্যা বেশ কয়েকবার পাথরে হোঁচট খেল, কিন্তু প্রতিবারই কিয়ান তাকে অত্যন্ত পরম যত্নে সামলে নিল। সে অনন্যার হাত এমন শক্ত করে ধরে রেখেছিল যেন পৃথিবীর কোনো শক্তিই তাকে নিচে পড়তে দেবে না। দীর্ঘ কয়েক ঘন্টার হাড়ভাঙা পরিশ্রমের পর অবশেষে তারা সেই প্রাচীন গুহা দুর্গটির সামনে এসে পৌঁছাল। শ্যাওলাধরা পাথরের দেওয়াল, ভাঙাচোরা প্রবেশদ্বার আর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে ওটাই ছিল তাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। দুজনে গুহার ভেতর প্রবেশ করল এবং দীর্ঘক্ষণ পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তারা জানত না যে এই স্বস্তি অত্যন্ত ক্ষণস্থায়ী, কারণ তাদের পিছু নেওয়া লোকগুলো এখন তাদের খুব কাছাকাছি চলে এসেছে। আর এবার তারা শুধু ভয় দেখাতে নয়, বরং চিরতরে শেষ করে দিতে আসছে। আর হয়তো আগামী ভোর তাদের জন্য নতুন কোনো আশার আলো নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়ে হাজির হতে চলেছে। জঙ্গলের ওই পরিত্যক্ত গুহা দুর্গে পা রাখার পর প্রথমবার তাদের মনে হলো যেন রাতের ভয়াবহতা কিছুক্ষণের জন্য একটু থমকে দাঁড়িয়েছে। কিন্তু আসল সত্যটা ছিল এই যে কালবৈশাখী ঝড় এখনও শেষ হয়নি, বরং তা শুধু নিজের ধ্বংসলীলা চালানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। ভাঙা পাথরের টুকরো আর পুরনো দেওয়ালের মাঝে বসে অনন্যা চারদিকে চোখ বুলিয়ে নিল। তার শ্বাস প্রশ্বাস তখনও স্বাভাবিক হয়নি। শরীর প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু তার মনের ওপর চাপ ছিল তার চেয়েও অনেক বেশি। মৃত্যু ভয়, অতীতের প্রতারণার স্মৃতি আর আসন্ন বিপদের পদধ্বনি
সবকিছু একসাথে তার মস্তিষ্কের ভেতর তোলপাড় সৃষ্টি করছিল। অন্যদিকে কিয়ান, যার শরীরে আঘাতের কালশিটে দাগগুলো এখন আরও স্পষ্ট হয়ে উঠেছিল, সে তখনও গুহার প্রতিটি কোণ খুব সতর্কতার সাথে পরীক্ষা করছিল, যেন যে কোনো মুহূর্তে শত্রুরা আক্রমণ করলে কিভাবে তাদের প্রতিহত করা যায় সে তার নকশা আগে ভাগেই তৈরি করে রাখছে। সে গুহামুখের কাছে কয়েকটি বড় পাথরের চাই ঠেলে এনে জড়ো করল, যাতে কেউ সহজেই ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর সে তার ব্যাগ থেকে কিছু শুকনো পাতা বের করে এক কোণায় রাখল। তার প্রতিটি কাজে এক অদ্ভুত দায়িত্ববোধ ফুটে উঠছিল, যেন সে এখন আর সাধারণ একজন কাটুরে নয়, বরং একজন পরীক্ষিত যোদ্ধা হয়ে উঠেছে। অনন্যা মুগ্ধ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছিল এবং তার মনে ধীরে ধীরে এক অদ্ভুত ভালো লাগার জন্ম নিচ্ছিল। এই সেই ছেলে যাকে সে কয়েক ঘন্টা আগেও চিনত না, আর আজ সেই ছেলেটি তার জীবনের একমাত্র ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে। তুমি খুব ক্লান্ত, এবার একটু বিশ্রাম নাও, অনন্যা খুব নরম সুরে বলল। কিন্তু কিয়ান দুদিকে মাথা নাড়ল। এখনও সেই সময় আসেনি, আমরা এখনও পুরোপুরি বিপদমুক্ত নই। তার চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণ সতর্কতা ছিল, যেন সে বাতাসের প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া গভীরভাবে উপলব্ধি করতে পারছে। বাইরের জঙ্গলে পাহাড়ি বাতাস এখন আরও রুদ্রমূর্তি ধারণ করেছিল। গাছের ডালপালা প্রচণ্ড বেগে দুলছিল এবং মাঝে মাঝেই নিশাচর প্রাণীদের অদ্ভুত ডাক পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলছিল। হঠাৎ অনেক দূর থেকে গাড়ির ইঞ্জিনের গোঙানি শোনা গেল এবং কিয়ানের মুখের পেশিগুলো সাথে সাথে শক্ত হয়ে উঠল। সে হাত তুলে ইশারায় অনন্যাকে কোনো শব্দ করতে নিষেধ করল। দুজনেই শ্বাস বন্ধ করে কান পেতে রইল। আওয়াজটা ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। ওরা আমাদের ডেরা খুঁজে পেয়েছে, কিয়ান খুব নিচু স্বরে ফিসফিস করে বলল। এই কথাটি শোনার সাথে সাথেই অনন্যার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে পাগলের মতো চারদিকে তাকাতে লাগল, যদি লুকোনোর মতো কোনো জায়গা পাওয়া যায়। কিন্তু ওই গুহার ভেতর লুকোনোর মতো বিশেষ কোনো জায়গা ছিল না। কিয়ান দ্রুত তাকে একটি বড় পাথরের আড়ালে বসিয়ে দিল এবং নিজে গুহামুখের কাছে গিয়ে পজিশন নিল। তার হাতের মুঠি শক্ত হয়ে গিয়েছিল এবং মুখে এক অদ্ভুত জেদ কাজ করছিল। মনে ভয় থাকলেও তার মনের জোর ছিল সেই ভয়ের চেয়েও অনেক বেশি। বাইরে গাড়ি ব্রেক কষার শব্দ ভেসে এলো, গাড়ির দরজা খোলার আওয়াজ, আর তারপর ভারী বুট জুতোর শব্দ, যা অত্যন্ত কঠিন এবং প্রাণঘাতী মনে হচ্ছিল। নিশ্চয়ই এখানেই কোথাও ঘাপটি মেরে আছে, একজন লোকের কর্কশ গলা শোনা গেল, সেই বিষাক্ত কণ্ঠস্বর যা শুনলেই অনন্যার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আজ আর বাঁচার কোনো রাস্তা নেই, অন্য আরেকজন হুঙ্কার দিয়ে উঠল। গুহার বাইরে এখন বেশ কয়েকজন ভাড়াটে খুনি জড়ো হয়ে গেছে। তাদের হাতে ধারালো অস্ত্র আর লোহার রড চকচক করছিল, আর তাদের সবার একটাই লক্ষ্য, অনন্যাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। ভেতরে দাঁড়িয়ে কিয়ান একটি বড় শ্বাস বুক ভরে টেনে নিল, যেন সে তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। সে তার হাতের কুঠারটি শক্ত করে ধরল এবং পাথরের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। হঠাৎ গুহার প্রবেশপথে থাকা পাথরের উপর প্রচণ্ড জোরে লাথি মারা হলো। পাথরগুলো একটু কেঁপে উঠল, কিন্তু প্রবেশপথ পুরোপুরি খুলল না। ভেতরেই লুকিয়ে আছে ইঁদুরগুলো, বাইরে থেকে একজনের চিৎকার ভেসে এলো এবং পরমুহূর্তেই অনবরত আঘাত শুরু হলো। প্রতিটি আঘাতের সাথে গুহার দেওয়ালগুলো যেন কেঁপে উঠছিল এবং অনন্যার বুকের ধুকপুকানি ক্রমশ বেড়েই চলছিল। সে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল, যেন এই ভয়ঙ্কর মুহূর্তটির মুখোমুখি হওয়ার জন্য সে ঈশ্বরকে ডাকছে। কিয়ান একটু ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো এবং ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে তুলল, এমন এক হাসি যার অর্থ ছিল, ভয় পেও না, আমি থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। কিয়ানের এই অভয়বাণী শুনে অনন্যার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জল এবার কোনো আতঙ্কের কারণে নয়, বরং সেই অন্ধ বিশ্বাসের কারণে ছিল যা সে জীবনের প্রথমবার কোনো মানুষের প্রতি অনুভব করছিল। হঠাৎ এক প্রচণ্ড ধাক্কায় গুহার প্রবেশপথে থাকা পাথরগুলো হুড়মুড় করে ভেতরে খসে পড়ল, ধুলোর কুণ্ডলি উঠতে শুরু করল এবং তার সাথেই ওই পাষণ্ড লোকগুলো গুহার ভেতর প্রবেশ করল। খবরদার, পালানোর চেষ্টা করবি না, তাদের একজন গর্জন করে উঠল। তার শিকারী দৃষ্টি সোজা অনন্যার উপর গিয়ে আটকে ছিল, কিন্তু তারা এক পা সামনে বাড়ানোর আগেই কিয়ান তাদের সামনে একটা অভেদ্য দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল। ওর কাছে পৌঁছানোর আগে তোদের আমার লাশ ডিঙিয়ে যেতে হবে,
তার বজ্রকণ্ঠ গুহার ভেতর প্রতিধ্বনিত হল এবং পরমুহূর্তেই শুরু হল সেই অসম লড়াই। এবারের লড়াইটা আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিল। একদিকে একা নিরস্ত্র কিয়ান, আর অন্যদিকে কয়েকজন অস্ত্রধারী পেশাদার খুনি। তারা সবাই মিলে একযোগে তার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কিয়ানও নিজের জান বাজি রেখে তাদের মোকাবিলা শুরু করল। সে প্রথম লোকটির মুখে প্রচণ্ড জোরে এক ঘুষি বসিয়ে দিল। দ্বিতীয় জনের রডের আঘাত নিজের হাত দিয়ে প্রতিহত করল, আর তৃতীয় জনের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকেই পাল্টা আঘাত করল। তার প্রতিটি পদক্ষেপে যেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার সংকল্প ছিল। অনন্যা পাথরের আড়াল থেকে এই রোমহর্ষক দৃশ্য দেখছিল। তার চোখে আতঙ্কের পাশাপাশি এক অদ্ভুত গর্বেরও অনুভূতি ছিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে একজন হতদরিদ্র ছেলে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য মৃত্যুকে আলিঙ্গন করতেও পিছপা হচ্ছে না। কিন্তু এই অসম লড়াই বেশিক্ষণ চালিয়ে নেওয়া সম্ভব ছিল না। ধীরে ধীরে কিয়ানের শারীরিক শক্তি নিঃশেষ হয়ে আসছিল। তার শরীরে নতুন করে আঘাতের সংখ্যা বাড়ছিল, মাথা ফেটে রক্ত ঝরছিল, কিন্তু তবুও সে হাল ছাড়ল না। ঠিক তখনই একজন লোক পিছনের দিক থেকে এসে কিয়ানের মাথায় লোহার রড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করল। আঘাতে টালমাটাল হয়ে কিয়ান মাটিতে লুটিয়ে পড়ল। এবার খেলা খতম। লোকটি অট্টহাসি হেসে অনন্যার দিকে এগোতে শুরু করল, কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা কিয়ান এক অলৌকিক শক্তিতে আবার উঠে দাঁড়াল। তার চোখে এখন আর কোনো যন্ত্রণা নেই, বরং প্রতিশোধের আগুন জ্বলছিল। আমি এখনো মরে যাইনি, সে বাঘের মতো গর্জন করে উঠল এবং নিজের সর্বস্ব দিয়ে ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তে তার ভেতর যেন এক অদ্ভুত শক্তি ভর করেছিল। হয়তো এই সেই শক্তি যা ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে জন্ম নেয়। দীর্ঘ ধস্তাধস্তির পর অবশেষে লোকগুলো পিছু হটতে বাধ্য হল। তারা পরিষ্কার বুঝতে পারল যে আজ এই পাগল ছেলেটি তাদের কোনোভাবেই জিততে দেবে না। এর বদলা আমরা নেব। তারা আবার হুমকি দিয়ে গুহা থেকে দ্রুত বেরিয়ে গেল। তারা চলে যাওয়ার সাথে সাথেই গুহার ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। শুধু কিয়ানের ভারী শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে ধসে পড়ল। প্রচণ্ড পরিশ্রমে সে ক্লান্ত, শরীর রক্তে ভিজে গেছে, কিন্তু তার চোখে মুখে এক অভাবনীয় প্রশান্তি ফুটে উঠেছে। সে আবারও অনন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছে। অনন্যা ছুটে এসে তার পাশে হাঁটু গেড়ে বসল। তার দু চোখ দিয়ে অঝরে কান্না ঝরছিল। সে কিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিল। কেন? আমার জন্য তুমি কেন এত কষ্ট সহ্য করছ? তার গলা কান্নায় বুঝে আসছিল, কিন্তু এবার তার এই প্রশ্নের পেছনে এক গভীর আবেগ লুকিয়েছিল। কিয়ান খুব কষ্ট করে তার চোখের দিকে তাকালো এবং অস্পষ্ট স্বরে বলল, হয়তো এই কারণে যে তুমি এখন আর আমার কাছে শুধু বাঁচানোর একটা দায়িত্ব নও, তুমি আমার পুরো পৃথিবী হয়ে উঠেছ। এই কথাটি শোনার পর অনন্যার ভেতরের সব না পাওয়া, সব হতাশা যেন এক নিমেষে দূর হয়ে গেল। ওই পরিত্যক্ত নির্জন গুহায় রক্ত, ব্যথা আর আতঙ্কের মাঝে এক নতুন সম্পর্কের সূচনা হলো। যে সম্পর্কটা শুধু মানবতা থেকে শুরু হয়েছিল, তা এখন ধীরে ধীরে এক পবিত্র ভালোবাসার রূপ নিচ্ছিল। আর হয়তো এই ভালোবাসাই তাদের আগামী দিনের যে কোনো বড় ঝড়ের মোকাবিলা করার শক্তি যোগাতে চলেছিল। গুহার ভেতর ঘটে যাওয়া সেই তাণ্ডবের পর মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে, কিন্তু বাস্তবে প্রতিটি মুহূর্ত তাদের আরেকটি নতুন বিপদের দিকে নিয়ে যাচ্ছিল। কিয়ান পাথরের গায়ে হেলান দিয়ে বসেছিল। তার সারা শরীর ব্যথায় টনটন করছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তার চোখে ছিল এক অপার্থিব স্বস্তি। অনন্যা তার সামনে বসে নিজের ওড়না ছিঁড়ে ধীরে ধীরে কিয়ানের কপালের রক্ত মুছে দিচ্ছিল। তার চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না, কিন্তু এই জল এখন আর কোনো ভয়ের কারণে ছিল না, বরং এটা ছিল সেই নতুন অনুভূতির বহিঃপ্রকাশ যা সে এতদিন ধরে বুঝতে পারছিল না। এমন এক সম্পর্ক যা কোনো চাওয়া পাওয়া ছাড়াই হঠাৎ করে তার হৃদয়ে স্থান করে নিয়েছে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? সে কথাটা শেষ করতে পারল না। কিয়ান ম্লান হেসে উত্তর দিল, তাতে কি, অন্তত তোমাকে বাঁচানোর চেষ্টা তো করতে পারতাম। তার এই সহজ সরল উত্তরের মাঝেই লুকিয়েছিল এক গভীর সত্য যা অনন্যার মনকে পুরোপুরি জয় করে নিয়েছিল। বাইরে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গাছের ফাঁক গলে সূর্যের প্রথম কিরণ গুহায় প্রবেশ করল, কিন্তু এই নতুন সকাল তাদের জন্য কোনো সুখবর নিয়ে আসেনি, বরং এক নতুন চ্যালেঞ্জের বার্তা নিয়ে এসেছিল।
কারণ যারা তাদের হত্যা করার সুপারি নিয়েছিল তারা এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। আমাদের এখনই এই জায়গা ছাড়তে হবে, কিয়ান ধীর গলায় বলল। তার গলায় এখনও সেই জেদ কাজ করছিল, কিন্তু তার শারীরিক দুর্বলতা এবার স্পষ্ট চোখে পড়ছিল। অনন্যা সাথে সাথে প্রতিবাদ করে উঠল, তুমি এই আহত শরীর নিয়ে কোথাও যেতে পারবে না। কিন্তু কিয়ান তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা যদি এখানে বসে থাকি তবে ওরা ঠিকই ফিরে আসবে, আর তখন হয়তো আমি আর। সে কথা শেষ না করলেও অনন্যা ঠিকই বুঝতে পারল সে কি বলতে চাইছে। কয়েক মুহূর্তের জন্য দুজনের মাঝে এক পিনপতন নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতা তাদের সম্পর্ককে আরও নিবিড় করে তুলছিল। অবশেষে অনন্যা নিজেকে শক্ত করল এবং কিয়ানের হাত ধরল। ঠিক আছে, আমরা একসাথেই যাব। তার কথা শুনে কিয়ানের চোখে এক ঝলক আলো খেলে গেল। দুজনে খুব সাবধানে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো। ভোরের ঠান্ডা বাতাস তাদের শরীরে এসে লাগল, কিন্তু এবার সেই বাতাস তাদের মনে আর কোনো ভয় ধরাতে পারল না, বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাল। তাদের গন্তব্য অজানা এবং পথ দুর্গম, কিন্তু এখন আর তারা কেউ একা নয়, একে অপরের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলতে গিয়ে হঠাৎ অনন্যার পা পিছলে গেল এবং সে খাদের দিকে গড়িয়ে পড়তে লাগল, কিন্তু কিয়ান বিদ্যুৎ গতিতে তার হাত চেপে ধরল। দুজনের চোখ একে অপরের সাথে আটকে গেল এবং সেই ক্ষণিকের জন্যে পুরো পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। না আছে কোনো মৃত্যু ভয়, না আছে কোনো বিপদ, শুধু দুটো হৃদয়ের স্পন্দন যা এখন একই ছন্দে স্পন্দিত হচ্ছিল। অনন্যা ফিসফিস করে বলল, তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এ কথা শুনে কিয়ান কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। এরপর সে আলতো করে তার হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল, যেন সে তাকে এই জীবনে আর কোনোদিন হাত ছাড়া করতে চায় না। কিন্তু তাদের এই রোম্যান্টিক মুহূর্ত বেশি দীর্ঘস্থায়ী হল না। হঠাৎ দূর থেকে আবার সেই গাড়ির চাকার আওয়াজ ভেসে এলো, এবং এবার আওয়াজটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছে মনে হলো। ওরা আবার আমাদের ট্রেস করে ফেলেছে, কিয়ান দ্রুত কথাটি বলল এবং দুজনে একে অপরের দিকে তাকালো। এখন আর তাদের মনে বিন্দুমাত্র শঙ্কা ছিল না, বরং তাদের চোখে ছিল এক দৃঢ় প্রত্যয়, যাই হয়ে যাক না কেন তারা কিছুতেই একে অপরের হাত ছাড়বে না। তারা দ্রুত পায়ে জঙ্গলের আরও গভীরে দৌড়াতে শুরু করল। গাছপালার জটলা ছাড়িয়ে কাঁটাঝোপ এড়িয়ে তারা ছুটতে লাগল, কিন্তু শিকারীরা এবার তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল। গাড়ি ব্রেক করার শব্দ শোনা গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বন্দুকের গুলির আওয়াজ পুরো জঙ্গল কাঁপিয়ে তুলল। ঠাস ঠাস গুলিগুলো গাছের গুড়িতে আঘাত হানছিল এবং বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল। অনন্যা ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু কিয়ান তাকে একটি বিশাল পাথরের পেছনে নিরাপদে লুকিয়ে রাখল। তুমি এখানেই বসে থাকো, আমি দেখছি কি করা যায়, সে বলল। কিন্তু এবার অনন্যা তার হাত কিছুতেই ছাড়ল না। না, যাই হোক না কেন আমরা একসাথেই থাকব। তার কণ্ঠে ভয়ের পাশাপাশি এক অদ্ভুত রকমের সাহসও ছিল। এই কথা শুনে কিয়ানের মুখে আবার সেই পরিচিত হাসি ফুটে উঠল এবং সে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। বেশ, তাহলে একসাথেই লড়ব। দুজনে একে অপরের পাশে পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন পৃথিবীর কোনো শক্তি আজ তাদের আলাদা করতে পারবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই লোকগুলো তাদের ঠিক সামনে এসে হাজির হল। এবার আর তাদের হাতে শুধু লাঠি সোটা নয়, বরং আধুনিক আগ্নেয়াস্ত্রও ছিল। আর পালানোর চেষ্টা করে লাভ নেই, একজন বিকট চিৎকার করে বলল, আজ তোদের দুজনেরই খেল খতম। চারপাশের পরিবেশ তখন একদম থমথমে, কিন্তু এবার কিয়ান এক পাও পেছাল না। সে অনন্যার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ ওকে ছুঁতে পারবে না। তার গলায় এখন ভয়ের কোনো স্থান ছিল না, বরং ছিল শুধু ভালোবাসা এবং দায়িত্ব পালনের চরম জেদ। ঠিক এমন এক রুদ্ধশ্বাস মুহূর্তে এমন একটি ঘটনা ঘটল যা পুরো দৃশ্যপট পাল্টে দিল। হঠাৎ দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের তীব্র আওয়াজ ভেসে আসতে লাগল। হামলাকারীরা এই আওয়াজ শুনে রীতিমতো হচকিয়ে গেল। তারা একে অপরের মুখের দিকে তাকালো। পুলিশ চলে এসেছে, তাদের মধ্যে একজন আতঙ্কে চিৎকার করে উঠল, আর পর মুহূর্তেই তারা যে যার মতো দিকবিদিক শূন্য হয়ে পালাতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বাহিনী সেখানে এসে পৌঁছল এবং পুরো জঙ্গল ঘিরে ফেলল। অনন্যা সেই পাথরের আড়াল থেকে সবকিছু দেখছিল, তার চোখে আনন্দাশ্রু টলটল করছিল। এবার এই জল ভয়ের ছিল না, বরং এক বিরাট স্বস্তি এবং নতুন জীবনের সূচনার ছিল। সে ধীরে ধীরে কিয়ানের দিকে এগিয়ে গেল এবং কোনো কথা না বলেই তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই জাদুকরী মুহূর্তে তাদের জীবনের সব সমীকরণ পাল্টে গিয়েছিল।
ভয়, কষ্ট, কোটি টাকার সম্পত্তি, আভিজাত্য সবকিছু পেছনের সারিতে চলে গিয়েছিল, আর বেঁচে ছিল শুধু একটা পবিত্র সম্পর্ক, যা নিছক মানবতা থেকে শুরু হয়ে এখন এক চিরস্থায়ী ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। জঙ্গলে পুলিশের সাইরেন বাজার সাথে সাথেই যেন তাদের ভাগ্য আবার নতুন করে লেখা শুরু হলো। আততায়ীরা পালিয়ে গিয়েছিল এবং অনেক দিন পর প্রথমবার বাতাসে বারুদের গন্ধের বদলে এক শান্তির সুবাস ছড়িয়ে পড়ল। কিন্তু গল্পের আসল পরিসমাপ্তি তখনও বাকি। পুলিশ পুরো এলাকা কর্ডন করে ফেলেছিল। খুব অল্প সময়ের মধ্যেই ওই অপরাধীদেরও গ্রেপ্তার করা হলো যারা অনন্যাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আর তদন্তের পর ধীরে ধীরে আসল সত্যটা দিবালোকের মতো পরিষ্কার হতে শুরু করল। ওই লোকগুলো বাইরের কেউ ছিল না, বরং তার নিজের কোম্পানির কিছু দুর্নীতিবাজ ডিরেক্টর এবং তার প্রাক্তন বাগদত্তা মিলে এই চক্রান্ত করেছিল। তারা লোভের বশবর্তী হয়ে তার পুরো শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এসব তথ্য জানার পর অনন্যার মনে কষ্ট তো হলো ঠিকই, কিন্তু সে এবার আর আগের মতো ভেঙে পড়ল না। কারণ এখন সে আর পৃথিবীতে একা নয়, তার পাশে কিয়ান আছে। কিয়ান, যে শারীরিক দিক থেকে ক্লান্ত হলেও তার চোখের সেই সততা আর দৃঢ়তা একটুও কমেনি, যা প্রথমবার অনন্যাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। পুলিশ তাদের দুজনকেই শহরে নিয়ে এলো। সেখানে কিয়ানের চিকিৎসা করানো হলো, পুলিশের কাছে সমস্ত জবানবন্দি রেকর্ড করা হলো এবং আইনিভাবে সমস্ত জটিলতা ধীরে ধীরে মিটে যেতে লাগল। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মাঝে সবচেয়ে বড় মানসিক পরিবর্তনটা ঘটেছিল অনন্যার নিজের ভেতর। যে মেয়েটি কিছুদিন আগেও নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, আজ সে অনেক বেশি করে বাঁচতে চায়। আর এই বাঁচাটা শুধু নিজের বিলাসবহুল জীবনের জন্য নয়, বরং ওই মানুষটার জন্য যে তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনে নতুন এক জীবনের সন্ধান দিয়েছে। সময়ের সাথে সাথে মামলার নিষ্পত্তি হল। অপরাধীরা তাদের কৃতকর্মের জন্য জেলের ঘানি টানতে শুরু করল এবং অনন্যা তার কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল। কিন্তু এখন এই বিপুল সম্পত্তি তার কাছে আগের মতো আর কোনো মূল্যই রাখত না। একদিন সে তার পেন্টহাউসের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ আটকে ছিল দিগন্তের বহু দূরে, সেই গহীন জঙ্গলের দিকে, সেই খাঁদটার দিকে এবং ওই সাধারণ কাঠুরে ছেলেটার দিকে যে তার জীবনের মানেটাই বদলে দিয়েছে। সে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে সোজা গাড়ি হাঁকিয়ে সেই পাহাড়ি গ্রামের দিকে রওনা দিল, যেখানে তার জীবন এক নতুন মোড় নিয়েছিল। সে গ্রামে পা রাখতেই চারপাশের সাধারণ মানুষ রীতিমতো অবাক হয়ে গেল। বিলিয়নিয়ার অনন্যা স্বয়ং তাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে। কিন্তু তার পরনে আজ কোনো দামি ব্র্যান্ডের পোশাক বা অহংকারের ছাপ ছিল না, বরং সে একেবারে সাধারণ পোশাকে অত্যন্ত সাদামাটাভাবে এসেছিল। সে গ্রামে এসেই কিয়ানের খোঁজ করতে লাগল, যে আগের মতোই নিজের ছোট কেবিনে বসে গাছের শেকড় বাকড় পরিষ্কার করছিল। কিন্তু এবার যখন দুজনের চোখ মিলল, তখন তাদের ভেতরের পৃথিবীটা একদম পাল্টে গিয়েছিল। এই সম্পর্ক এখন আর কোনো দায়বদ্ধতা বা কৃতজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা এখন দুটো হৃদয়ের অবিচ্ছেদ্য বন্ধনে পরিণত হয়েছিল। তুমি সত্যিই ফিরে এসেছ, কিয়ান ঠোঁটে একরাশ হাসি ফুটিয়ে বলল, এবং তার কণ্ঠস্বরে যে আনন্দ ঠিকরে পড়ছিল তা সে শত চেষ্টা করেও লুকাতে পারল না। অনন্যা ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছিল, মুখে ছিল এক অদ্ভুত শান্তির ছাপ। কারণ এখন আমার আসল ঠিকানা যে এখানেই, সে খুব মিষ্টি করে বলল। কয়েক মুহূর্তের জন্য দুজনে একদম চুপ করে রইল, কিন্তু এই নিস্তব্ধতায় তাদের না বলা অনেক কথা লুকিয়েছিল। ভালোবাসা, এক অদ্ভুত নির্ভরতা এবং এক নতুন জীবনের হাতছানি। কিয়ান, তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে? অনন্যা বুক ভরা সাহস নিয়ে কথাটা জিজ্ঞেস করেই ফেলল। তার গলায় তখন হালকা ভয়ও কাজ করছিল, পাছে সে যদি প্রত্যাখ্যান করে। কিয়ান এই কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য একেবারে হতবাক হয়ে গেল। সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি যে শহরের একজন নামকরা কোটিপতি তরুণী তাকে নিজে থেকে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু তার মনের ভেতর যে সুপ্ত ভালোবাসা ছিল তা সে আর চেপে রাখতে পারল না। আমি তো সেই কবে থেকেই তোমার হাত ধরে বসে আছি। সে একগাল হেসে উত্তর দিল, এবং সেই শুভ মুহূর্তেই কোনো লোক দেখানো আড়ম্বর ছাড়া, কোনো বাড়তি জাঁকজমক ছাড়া ওই পাহাড়ি গ্রামের এক ছোট্ট মন্দিরে দুজনে একে অপরের জীবনসঙ্গী হওয়ার শপথ নিল। একজন বিলিয়নিয়ার তরুণী এবং একজন সাধারণ দরিদ্র কাঠুরে ছেলে। সমাজের তথাকথিত নিয়মে এই সম্পর্কটা বড্ড বেমানান ছিল, কিন্তু পবিত্র হৃদয়ের বিচারে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে খাঁটি সম্পর্ক। সময়ের সাথে সাথে আশেপাশের মানুষগুলোও তাদের এই জুটিকে হাসি মুখে মেনে নিল, কারণ তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এই প্রেম ব্যাংক ব্যালেন্স বা সামাজিক মর্যাদা দেখে তৈরি হয়নি, বরং এর ভিত্তি হল মনুষ্যত্ব এবং দুটো সাচ্চা মন।
অনন্যা এখন তার বিপুল সম্পত্তি শুধুমাত্র ব্যবসা বাড়ানোর কাজে নয়, বরং পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে ব্যয় করতে শুরু করল। সে ওই পাহাড়ি গ্রামে একটি আধুনিক স্কুল এবং বড় হাসপাতাল নির্মাণ করে দিল, আর কিয়ান প্রতিটি পদক্ষেপে তার যোগ্য সঙ্গীর মতো পাশে দাঁড়ালো। এখন সে আর শুধু একজন সাধারণ কাঠুরে ছেলে নেই, বরং সে এমন একজন মহামানবে পরিণত হয়েছে যে নিজের সততা আর সাহস দিয়ে একটা মেয়ের পুরো জীবনটাই আলোয় ভরিয়ে দিয়েছে। দুজনের জীবন এখন পরম শান্তিতে কাটছিল, কিন্তু তারা কখনো সেই ভয়াল রাতের কথা স্মৃতি থেকে মুছে ফেলতে পারেনি। সেই রাত যখন একজন নারী নিজের জীবন শেষ করে দিতে গিয়েছিল, আর একটি ছেলে তাকে উদ্ধার করে শুধু তার প্রাণটাই বাঁচায়নি, বরং তার পুরো জগৎটাই বদলে দিয়েছিল। আর এটাই বোধহয় চরম সত্য। পৃথিবীতে যখন মনুষ্যত্ব বেঁচে থাকে, তখন নিষ্ঠুর ভাগ্য হার মানতে বাধ্য হয়। আর যেখানে ভালোবাসার শেকড় শক্ত হয়, সেখানে ধনী গরিবের সব ভেদাভেদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দর্শক বন্ধুরা, যদি আপনি সেই জনমানবহীন পাহাড়ের চূড়ায় থাকতেন, যেখানে চারদিকে শুধু নিস্তব্ধতা আর মৃত্যুর হাতছানি ছিল, একদিকে দাঁড়িয়েছিল বিলিয়নিয়ার তরুণী অনন্যা, যার কাছে কাঁড়ি কাঁড়ি টাকা ছিল, কিন্তু ভেতর থেকে সে ছিল পুরোপুরি বিধ্বস্ত। আর অন্যদিকে ছিল গরিব কাঠুরে ছেলে কিয়ান, যার কাছে মানুষকে দেওয়ার মতো নিজের সাচ্চা মন আর সাহস ছাড়া আর কোনো সম্পত্তি ছিল না। তাহলে আপনি সেই মুহূর্তে কি করতেন? আপনিও কি এটা আমার দেখার বিষয় নয় ভেবে চুপচাপ সেখান থেকে চলে যেতেন, নাকি কিয়ানের মতো নিজের জীবনের তোয়াক্কা না করে একজন অপরিচিত মানুষকে বাঁচাতে ওই ভয়ঙ্কর খাদে নেমে যেতেন? আর যদি আপনি অনন্যার জায়গাতে থাকতেন, যেখানে আপনার নিজের সবচেয়ে কাছের মানুষগুলোই আপনার সাথে বেইমানি করেছে, চারদিকে শুধু স্বার্থপরতা, প্রতারণা আর জীবনে বেঁচে থাকার কোনো আশাই অবশিষ্ট নেই, তাহলে কি আপনিও পরিস্থিতি মেনে নিয়ে হার স্বীকার করে নিতেন, নাকি কিয়ানের কথাগুলো মাথায় রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেন? আর যদি আপনি এমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হন, যেখানে কিছু আততায়ী আপনার প্রাণ নেওয়ার জন্য ছুটে আসছে, আর একজন একেবারে সাধারণ মানুষ আপনাকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে দেয়, তাহলে কি আপনি সেই মানুষটার আসল কদর বুঝতেন, নাকি সমাজের লোকলজ্জা আর ধনী গরিবের বৈষম্যের কথা ভেবে তাকে দূরে সরিয়ে দিতেন? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি আপনার জীবনেও এমন কোনো মানুষের আগমন ঘটে, যে কোনো রকম স্বার্থ বা লোক ছাড়া শুধু আপনার ভালো থাকার জন্য পাহাড়ের মতো আপনার পাশে এসে দাঁড়ায়, তাহলে কি আপনি তাকে চিনতে পারবেন, তাকে আপন করে নিতে পারবেন, নাকি সমাজের লোক দেখানো চাকচিক্যের মোহে তাকে চিরতরে হারিয়ে ফেলবেন? একটু শান্ত হয়ে ভেবে দেখুন, কারণ জীবন আমাদের এমন সুযোগ খুব কম সময়ই দিয়ে থাকে, যেখানে আমাদের নেওয়া একটি ছোট সিদ্ধান্ত শুধু নিজের নয়, বরং অন্য একজন মানুষের পুরো জীবনটাই আমূল বদলে দিতে পারে। এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে উত্তর দিন। যদি আপনাকে দুটো অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হয়, বিপুল ধন সম্পদ, সমাজের মিথ্যা অহংকার আর লোক দেখানো জীবন, নাকি নিঃস্বার্থ ভালোবাসা, অন্ধ বিশ্বাস আর মানবতা, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন? কমেন্ট বক্সে শুধু একটি শব্দ লিখে জানান, সম্পদ নাকি মানবতা। আপনার এই একটি উত্তরই প্রমাণ করে দেবে যে আপনি মানসিক দিক থেকে কতটা ধনী একজন মানুষ। যদি আপনারও মনে হয় যে আজকের এই পৃথিবীতে টাকার চেয়েও একটি সাচ্চা মন আর মানবতার অনেক বেশি দরকার, তাহলে আমাদের এই গল্পটিতে অবশ্যই একটি লাইক দিন। গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সকলের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কে বলতে পারে, হয়তো আগামী পর্বের গল্পটি অন্য কারো নয়, বরং আপনার জীবনের সাথেই হুবহু মিলে যেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের এবং নিজের আপনজনদের খুব ভালো করে খেয়াল রাখুন। ধন্যবাদ।